আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। যেমনটা আপনাদের লাস্ট হিয়ারিংয়ের দুদিন বাদে আমি বলেছিলাম, আমাদের গ্রুপেও বলেছিলাম, ইভেন ভিডিও করেও বলেছিলাম যে এসএসসি তথা বিকাশ ভবন বা সরকার যাই বলুন, তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এই 1242কে নিয়ে গত 24 তারিখে যে ডিভিশন বেঞ্চের অর্ডারটা এসছে হাইকোর্টের, সেই অর্ডারটার পরে ওনাদের হাতে দুটো অপশান ছিল। একটা অপশান হচ্ছে 30শে মার্চের মধ্যে এই 1242কে অ্যাকোমোডেট করে দেওয়া, আর 2 নম্বরটা হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া। সেটা আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম। এখন যেটা মনে হচ্ছে যে ওরা রীতিমতো প্রিপেয়ার্ড সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। এখন সুপ্রিম কোর্টে গেলে ওরা কি লাভটুকুনি করতে পারবে, এটা আমাদের সবার প্রশ্ন। এখন যারা ল সম্বন্ধে বিন্দুমাত্র ওয়াকিয়াবহল রয়েছেন, আপনারা সবাই জানেন হাইকোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডার, যে অর্ডারটা অলরেডি একবার সুপ্রিম কোর্ট থেকে কমপ্লাই হয়ে চলে এসছে, সেটাকে আবার হাইকোর্ট থেকে রীতিমতো ভৎসনা করে দেওয়ার পরে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 30 তারিখের মধ্যে যদি অর্ডারটা কমপ্লাই না করা হয়, তাহলে কিন্তু বেশ কিছুজন ব্যক্তিত্ব, বলবো ব্যক্তিত্ব না, ওনারা বেশ বড় মাপের লোকজন, তাদের এগেইনস্টে কিন্তু 30 তারিখে রুলস জারি করা হবে। তারপরে ওনারা ট্রাই করছেন সুপ্রিম কোর্টে যাওয়ার। এখন সুপ্রিম কোর্টে যদি যাই, দেখুন আমরা সবাই জানি টোটাল অর্ডারটা হয়েছে 14,052 জনকে নিয়ে। এবার 14,052 জনকে নিয়ে অর্ডার যদি সুপ্রিম কোর্টে রিকল করা হয়, আমি যেটুকুনি বুঝি সেটা প্রথমত অ্যাকসেপ্ট করবে না। এবার তর্কের খাতিরে যদি ধরেও নি, সেটাকে অ্যাকসেপ্ট করেই নিল, তাহলে হবে এটা কি? এবার 14,052 জনের প্যারেন্ট অর্ডার যদি রিকল করতে হয়, তাহলে তো পুরো অর্ডারটাকে রিকল করতে হবে। 1242কে নিয়ে রিকল করা, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না সেটা কোনোভাবে গ্রাহ্য হবে বা যুক্তিযুক্ত হবে। তো এখন 14,052কে নিয়ে যদি রিকল করা হয় আর সেটাকে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তো একটা প্যান্ডোরা বক্স খুলে যাবে। তো সেই প্যান্ডোরা বক্সটা যদি ওপেন হয়, তাহলে আমার মনে হয় যে রাজ্যবাসী আবার একটা 26,000 দেখতে চলেছে। তো রাজ্য সরকার যদি চাই যে হ্যাঁ, এই 14,052কেও 26,000-এর মতো করে আমরা রাস্তায় নামাবো, তাহলে তারা করতেই পারেন। আমি ব্যক্তিগতভাবে 9 তারিখের জন্য আন্দোলনের ডাক দিয়েছিলাম, কিন্তু মঞ্চ থেকে দেখলাম যে 12 তারিখে ওরা আন্দোলনের ডাক দিল। তা আমি এর আগের দিনও বলেছিলাম যে আমি গ্রুপটাকে কোনোভাবে ডিভাইড হতে দেব না। 500-600 মতো ছেলেপিলে যারা আন্দোলনে যাবে, তাদেরকে যদি দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে আমাদের শক্তিটা অর্ধেক হয়ে যাবে। সেটা আমি চাইছিলাম না বলে আমি মঞ্চের ডাকা আন্দোলনকে পূর্ণ সমর্থন করে 12 তারিখে যাওয়ার জন্য এগ্রি করলাম। কিন্তু এখন যদি সুপ্রিম কোর্ট যায় রাজ্য সরকার 12 তারিখের আগে, তাহলে তার দায়িত্বটা কিন্তু পুরোপুরি মঞ্চের উপর গিয়ে বর্তাবে। যদিও আমি তর্কের খাতিরে এটুকুনি বলতে পারি, বা এটা সত্যি সত্যি আমরা যদি 9 তারিখেও আন্দোলনটা করতাম বা করি, তাতেও কিন্তু আমরা, রাজ্য সরকার যদি মনে করে আমরা সুপ্রিম কোর্টে যাব, সেখান থেকে আমরা তাদেরকে বিরত করতে পারবো না। কিন্তু এই ভোটের বাজারে যদি আমরা একটা অল আউট আন্দোলন করতে পারতাম, তাহলে এফেক্ট একটা ডেফিনেটলি পড়তো, যেটা যে কোনো আন্দোলনের একটা এফেক্ট থাকে। সে আমরা মানি আর নাই মানি, সেটা তাৎক্ষণিক হোক বা দীর্ঘকালীন হোক, একটা এফেক্ট পড়তে বাধ্য। তো আমরা 9 তারিখে ডেকেছিলাম, মঞ্চ 12 তারিখে ডাকলো। এবার যদি 12 তারিখের আগে ওরা সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে সেটা কিন্তু ভীষণ আনফরচুনেট হবে। এবারে সাপোজ করুন যে ওরা 12 তারিখের আগে বা কালকে বা মানডে বা টুইসডে, 12 তারিখের আগে যে কোনো দিন আন্দোলনে চলে গেল, তাহলে আমরা
আন্দোলনটাকে 12 তারিখে ডেফিনেটলি করব। আমরা সুপ্রিম কোর্টে চলে গেল বলে আমরা 12 তারিখে থেমে যাব, সেই কাজটা কিন্তু কখনোই না। ওরা সুপ্রিম কোর্টে যাবে, আর কোথায় যাবে সেটা আমরা সেটার জন্য রেসপন্সিবল না, সেটার জন্য ওনারা যথেষ্ট স্বাধীন। এবার যদি ওনারা সুপ্রিম কোর্টে যায় তাহলে আমরাও সুপ্রিম কোর্টে মুভ করব। ওনারা যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে আমরা ওনাদের পেছন পেছন যাব। আমাদের এই বয়সে এসে আর নেক্সট কোনো চাকরির সুযোগ নেই, তাই এই চাকরিটা যতক্ষণ না আমরা পাচ্ছি তার জন্য যত রকমের পসিবল আন্দোলন বা কোর্টের লড়াই সব কিছু আমরা দেব। এবারে 12 তারিখ যেমনটা বললাম, ওনারা যদি সুপ্রিম কোর্টে যান 12 তারিখে আমরা আন্দোলনটা করব। আর আমি যেমনটা এর আগের দিন বলেছিলাম যে আপনারা সবাই আসুন, কিন্তু 12 তারিখে গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা মিছিল করে বিকাশ ভবনে গিয়ে 4 জন কথা বলে বেরিয়ে এসে বলে দিলাম যে অমুক দিনে দিচ্ছে বা অমুক দিনে হচ্ছে আর চলে এলাম, সেটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি করব না। আমি বা আমাকে যারা ট্রাস্ট করে সেদিন আসবেন তাদেরকে আমি একটাই বার্তা দেব যে যতক্ষণ না আমাদের নোটিশ দেবে ততক্ষণ আমরা ওখানে বসবো। ওনারা যদি বলপূর্বক আমাদের তুলে দিয়ে আন্দোলনটাকে ভেস্তে দিতে পারেন তাহলে খুবই ভালো কথা, কিন্তু যতক্ষণ আমরা ওখানে বসে থাকব, আমাদের যদি না তুলে দেওয়া হয় বলপূর্বক, ততক্ষণ আমরা ওখানে বসে থাকব। এই মেন্টালিটি নিয়ে আসুন, আদারওয়াইজ আসার কোনো দরকার নেই। আরেকটা কথা, যে এই যে ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এর দুটো দিক রয়েছে। আমরা সাধারণ জ্ঞানে যদি বুঝতে পারি, এই যে সুপ্রিম কোর্ট থেকে যেটা কমপ্লাই হয়ে আসার পরে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, তাহলে ওনারা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝেন যে এই রিকলটা ওখানে টিকবে না। তো দুটো অ্যাডভান্টেজ আছে এই রিকলটা করার। প্রথমত, এটাকে ডিলে করা যাবে, 2 মাস 3 মাস ভোট পার করা যাবে। এতে যেটুকুনি স্যালারি বাঁচানো যায় সেটা ওনারা ট্রাই করবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, সেকেন্ড পার্টি যার লাভ হবে, সে আমি কালকে সুপ্রিম কোর্টে মুভ করি অন্যের হয়ে, বা আর যে কেউ, রাম শ্যাম যদু মধু, সে কিন্তু কিছু কামানোর অপশন পেয়ে যাবে। যে সুপ্রিম কোর্টে যদি 1টা বা 2টো হিয়ারিং করানো যায় তাহলে একটা হিউজ পরিমাণ টাকা কালেক্ট করা যাবে। তো সেটা একটা অ্যাডভান্টেজ। এই দুটো পার্টি, একটা হচ্ছে রাজ্য সরকার বা বিকাশ ভবন, যারা আমাদের চাকরিটাকে ইচ্ছাকৃতভাবে এত ভালো জাজমেন্ট আসার পরেও ডিলে করাতে চাই, তাদের অ্যাডভান্টেজ যে 3 মাস 4 মাস হয়তো স্যালারি আর কম দিতে হবে, চাকরি ওনাদের দিতে হবে, এটা ওনারাও ভালো করে জানেন। যদি 26,000-এর মতো পরিণতি হয়, তারপরেও আমরা 14,052 যারা রয়েছি প্যানেলে তাদেরকে ওরা আবার প্যানেলভুক্ত করে চাকরি দিতে বাধ্য। চাকরি ওনাদের দিতে হবে, কিন্তু ওই 26,000-এর পর্যায়ে যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে চলুন, আমরাও দেখি আপনারা কত দূর যেতে পারেন। তো এটা হচ্ছে রাজ্য সরকারের লাভ, যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যতটা সম্ভব ডিলে করা যায়। আর সেকেন্ডলি, আমার মতো যারা কেসটাকে মুভ করবে তাদের কিছু লাভ আছে, কিছু না যথেষ্ট লাভ আছে। আমি যদি 200 জন ক্যান্ডিডেট পেয়ে যাই, 5,000-এর দাগে যদি আমি 200 জনের কাছে তুলি, তাহলে 10-20 লাখ টাকা আমি ইজিলি কামিয়ে নেব। হ্যাঁ, তো এরকমই হচ্ছে ব্যাপারগুলো। না তো ডে 1 থেকে কনস্ট্যান্টলি দেখে আসছি যে একটার পর একটা টাকা তুলছে লোকে, বিভিন্ন রকম গ্রুপ, সে আমার গ্রুপ হোক বা আর বাকি 2-3টে গ্রুপ হোক, যারা কোর্টের কথা বলে টাকা তুলছে। আমি তাদেরকে এখান থেকে বসে একটা ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারি যে আমি আমার গ্রুপে লয়ারের যা হিয়ারিং ফিজ, সেটা আমি প্রত্যেকটা হিয়ারিং ফিজ আমি গ্রুপে আপলোড করেছি উইথ রিসিপ্ট, লয়ারের সিল সাইন সমেত। এটা যদি অন্য কোনো গ্রুপের সৎ ক্ষমতা থাকে তাহলে আমি চাইবো তারাও এটা গ্রুপে শেয়ার করে দিক। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, লাস্ট 8 মাস 10 মাস 6 মাস ধরে কোর্টে ঘুরে ঘুরে এইটুকুনি আমার নলেজ হয়েছে যে প্রত্যেকটা খরচের হিসেব কিন্তু এইভাবে দেওয়া পসিবল না। অনেক খরচ হয় যেগুলো সামনে নিয়ে আসা সম্ভব না, বা যেগুলো রিসিপ্ট পাওয়া পসিবল না, সেগুলো দেওয়া পসিবল না। কিন্তু আমাদের যিনি লয়ার রয়েছেন তিনি কত টাকা হিয়ারিং ফিজ নেন বা ওনার কনসালটেশন চার্জ কত, সেটা ওনাদের কাছে চাইলেই ওনারা তৎক্ষণাৎ দিয়ে দেয়। তো এইটুকুনি আমরা ইজিলি গ্রুপে দিতে পারি। তো আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো গ্রুপ সেটা দিয়েছে, এক্সেপ্ট
আমাদের গ্রুপ, যেটাকে কিছু মানুষ বাজারি গ্রুপ বলে আখ্যা দিয়েছে। আমাকে একজন এই কথাটা আজকে বললো, আমি এর আগেও শুনেছি যে কিছু মানুষ বলছে যে রাসেলদের গ্রুপটা বাজারি গ্রুপ। বাজারি ওয়ার্ডটা যে কি মারাত্মক সেটা যারা বলেছে তাদের মনে হয় না যে বিন্দুমাত্র এই বাজারি ওয়ার্ডটা সম্বন্ধে কোনো নলেজ আছে। আর যদি নলেজ থাকার পরে এই কথাটা ইউজ করে থাকে তাহলে সে বা তারা শিক্ষক হওয়ার যোগ্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বাজারি ওয়ার্ডটা যে কতটা চিপ সেটা ওই ভদ্রলোকদের বোঝা উচিত। আমরা যারা গ্রুপে রয়েছি, আমার গ্রুপে বা আমাদের গ্রুপে 350+ মেম্বার, এই 1242-এর মধ্যে যারা পড়ে রয়েছে তাদেরকে বাজারি গ্রুপ বলে আখ্যায়িত করা কতটা যে মানে নিম্ন রুচির পরিচায়ক সেটা ওই ব্যক্তি বা ওই ব্যক্তিবর্গগণদের কাছে আমি আশা করব যে আপনারা টিচার হয়ে গেছেন বা টিচার হতে যাচ্ছেন, এই ওয়ার্ডগুলো অ্যাটলিস্ট ইউজ করবেন না। বিলো দ্য বেল্ট হিট করতে যাবেন না। আমার কাছে এমন অনেক কিছু আছে যদি আমি বলতে শুরু করি তাহলে কিন্তু আপনাদের পেট খারাপ হয়ে যাবে। তো দয়া করে পার্সোনাল অ্যাটাক কোনো গ্রুপকে করবেন না। সবাই সবার মতো করে আমরা কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো রকমের ডিভাইড করতে চাইছিলাম না বা এখনো চাই না বলেই মঞ্চের ডাকা আন্দোলনে আমি সামিল হয়েছি বা সামিল হতে যাচ্ছি, আমাকে না ডাকার পরেও। আমাকে 24 তারিখে যেদিনকে হিয়ারিং হয়, 26 তারিখে আমি এটা গ্রুপে লিখেছিলাম যে এরা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। তখন মঞ্চ থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল যে রাসেল তুমি কোত্থেকে খবর পেলে যে ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে? তখন আমি ওকে কাউন্টার করে বললাম যে ভাই তুমি বলো তো ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে না, এই খবরটা তুমি কোত্থেকে পেলে? ও হাসলো, কিছু বলল না। তারপরে আবার বলল যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ওরা সুপ্রিম কোর্টে যাবে। আমি বললাম যে ঠিক আছে, কেউই চাই না যে ওরা সুপ্রিম কোর্টে যাক, তুমি রিটিনে দিতে পারবে যে ওরা সুপ্রিম কোর্টে যাবে না? তাহলে আমরা কোনো রকম আন্দোলন করব না। ততক্ষণ পর্যন্ত কিন্তু মঞ্চ কোনো আন্দোলন ডাকেনি, আমরাই সেই আন্দোলনটা ডেকেছিলাম 9 তারিখের। তখনই আমাকে ফোন করা হয়েছিল। তো এই কথাগুলো বলার পরে ওরা বলল, আমি তখন বুঝিয়ে বললাম যে দেখো ভাই, একটা আন্দোলন ডাকাটা ভীষণ জরুরি, তোমরা যদি ডাকো তাহলে আমরা তোমাদের সাথে যোগদান করে দেব, শুধু শুধু আমরা আলাদাভাবে শক্তিটাকে দুভাগাভাগি না করে একসাথে আন্দোলনটা করব। তো ওরা 12 তারিখে ডাকলো, 9 তারিখটাকে ওরা ডিনাই করে 12 তারিখে গেল। তো আমি কিন্তু কখনো ভাবি না যে আমি 9 তারিখে ডেকেছি তো ওরা কেন আমাকে যোগদান করলো না বা আমাদের যোগদান করলো না। আমি সবসময় রাজি থাকি যে বা যারা যে কোনো সময়ে 1242-এর জন্য আন্দোলন ডাকবে আমি অলওয়েজ সেটাতে পার্টিসিপেট করব। আর এবারও তেমনি করেছি। আমি নিজে ডিসাইড করার পরে গ্রুপ আমাদের মেম্বার এতগুলো মেম্বার মিলে ডিসাইড করার পরেও আমি 9টাকে 12টাতে কনভার্ট করতে বিন্দুমাত্র সময় নিইনি। আমি সাথে সাথে বলেছি যে না ভাই, মঞ্চ যখন 12 তারিখে ডাকছে আমরাও 12 তারিখেই ওখানে হাজির হব, একসাথে সমবেত হয়ে আন্দোলনটাকে আরো ফ্রুটফুল করব। কিন্তু এখন যা সিচুয়েশন আমি শুনছি বা যা সিচুয়েশন অ্যারাইজ করছে, এটাতে যদি মঞ্চের 12 তারিখে ডাকা আন্দোলনের আগে কমিশন সুপ্রিম কোর্টে মুভ করে যায় তাহলে তো সেটা ভীষণ আনফর্চুনেট হবেই। কিন্তু আমরা আমাদের শেষ শক্তি বিন্দু দিয়ে আমরা কিন্তু 12 তারিখের আন্দোলনটা করব। আর যেমনটা বললাম, কোর্টের লড়াই, ওরা সুপ্রিম কোর্টে যাবে না ইন্টারন্যাশনাল কোর্টে যাবে না রাজ্য কি বলবো রাষ্ট্রপতির কাছে যাবে, যেখানে খুশি যাক, আমরা তাদের পিছু ছাড়বো না, আমরা পেছন পেছন যাব। আমি এই কথাটা বলে হাইকোর্টে গেছিলাম। আজকে হাইকোর্টে আমি যাওয়ার পরে কতটা অ্যাডভান্টেজ বাকি ক্যান্ডিডেট পেয়েছে সেটা তারা বুকে হাত রাখলে বলতে পারবে। এবারে আমি সুপ্রিম কোর্টেও যাব। আর যাব, এই যে যাব বলছি এত বড় ক্ষমতা নিয়ে, সেটা আমার যারা বন্ধু বা আমার বান্ধবী, আমার যারা সমকক্ষ যারা আমার সাথে সাফার করছে, তাদের সাহস নিয়েই আমি এই কথাটা বলতে পারছি। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকেও সবাই আমাকে ফোন করেছে যে দাদা আপনার পাশে আমরা রয়েছি। তো চলুন সবাই মিলে দেখি, আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, শেষ রক্তবিন্দু দিয়ে এটাকে আমরা প্রোটেক্ট করব। আমাদের যা অধিকার আমরা সেটাকে প্রোটেক্ট করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে লড়াই চালাবো। ব্যাস এইটুকুনি। বাকিটা 12 তারিখে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। সেখানে আমরা কথা বলে নিয়ে বাকি আমাদের কর্মসূচি আমরা ডিসাইড করব। ভালো থাকবেন, নমস্কার, আল্লাহ হাফিজ।